পরমাণুর গঠন নিয়ে সেকেন্ড ক্লাস আজকে শুরু হচ্ছে। আগের দিনের ক্লাসে তোমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জেনেছো। এই যে পরমাণুর উপাদান হিসেবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন উপস্থিত আছে, তাদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে পরমাণুর মধ্যে এই কণাগুলো কীভাবে বিন্যস্ত আছে সেটা আবিষ্কার করার জন্য বিজ্ঞানীগণ সচেষ্ট হন এবং 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর একটা নিউক্লিয় মডেল প্রবর্তন করেন। যে পরীক্ষার মাধ্যমে তিনি এই মডেলটি দেন সেটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে পরিচিত এবং সেই পরীক্ষাটি আজকে আমরা পড়তে চলেছি। পরীক্ষার অ্যারেঞ্জমেন্টটা কীরকম ছিল দেখো। বিজ্ঞানী রাদারফোর্ড একটা বায়ুশূন্য আবদ্ধ নলের মধ্যে খুব পাতলা সোনার পাতের ওপর তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি চালনা করেন। ছবিতে যেটা দেখতে পাচ্ছ একটা সোর্স অফ আলফা পার্টিকেলস নেওয়া হয়েছে, মানে আলফা কণার উৎস হিসেবে যে কোনো তেজস্ক্রিয় ধাতু নেওয়া যেতে পারে, কারণ তেজস্ক্রিয় আইসোটোপ তোমরা জানো যে স্বতঃস্ফূর্তভাবেই আলফা রশ্মি নির্গত করতে থাকে। তো তাদেরকেই সোর্স অফ আলফা পার্টিকেল হিসেবে নেওয়া হয়েছে। সেখান থেকে আলফা পার্টিকেল উৎপন্ন হচ্ছে এবং আলফা রশ্মি একটা ছিদ্রযুক্ত লেড প্লেট অতিক্রম করে এসে পড়ছে গোল্ড ফয়েলের ওপর, সোনার পাতের ওপর। সোনার পাতটা ভীষণই পাতলা বেধ বিশিষ্ট, 0.0004 মিলিমিটার বেধ বিশিষ্ট এটা একটা গোল্ড ফয়েল রয়েছে এবং তার ওপর এসে তীব্র গতিসম্পন্ন আলফা রশ্মি এসে পড়ছে। সোনার পাতের পেছন দিকে একটা বৃত্তাকার জিঙ্ক সালফাইডের পর্দা বিজ্ঞানী রাদারফোর্ড রাখেন এবং যখন কোনো আলফা কণা সোনার পাতের ওপর আঘাত করে সে কী করে, সেই পর্দা ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দা এসে আঘাত করে। সোনার পাতটা ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দা এসে আঘাত করে এবং আঘাত করার সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল বিন্দু বা স্ফুংলিঙ্গ উৎপন্ন হয়। যখন এই অ্যারেঞ্জমেন্টে পরীক্ষাটা করা হয়, পরীক্ষার মাধ্যমে যে জিনিসগুলো বিজ্ঞানী রাদারফোর্ড পর্যবেক্ষণ করেন সেগুলো হচ্ছে, 1 নম্বর, অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজাসুজি জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে আঘাত করে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেখানে আঘাত করছে সেখানে কিন্তু একটা স্পার্কলিং বা স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে। বেশিরভাগ আলফা কণার ক্ষেত্রেই এটা লক্ষ্য করা যায় যে সোজাসুজি পাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় এসে আঘাত করছে এবং স্ফুলিঙ্গ উৎপন্ন করছে। কিছু অল্প সংখ্যক আলফা কণা দেখা যায় যে সোজাসুজি পর্দাকে আঘাত না করে খানিকটা কোণ করে সেই পর্দায় গিয়ে আঘাত করছে এবং স্ফুলিঙ্গ উৎপন্ন হচ্ছে। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে সোজাসুজি যাওয়ার বাইরেও দুই পাশে বাঁদিকে এবং ডান দিকেও কিন্তু কিছু স্ফুলিঙ্গ উৎপন্ন হচ্ছে। তার মানে সেই সব আলফা কণা সোজাসুজি যাচ্ছে না, 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপ হচ্ছে। থার্ড যে অবজারভেশন তিনি করেন সেটা হচ্ছে যে 2-1টা আলফা কণা সোনার পাতে আঘাত করে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায় এবং পর্দায় গিয়ে আঘাত করে, ফলে স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। তোমরা খেয়াল করে দেখো যে সোনার পাতের বাঁ দিকেও কিন্তু কিছু স্ফুলিঙ্গ দেখতে পাবে। মানে কি, আলফা কণাগুলো সোনার পাত ভেদ করছে না, ভেদ করার আগেই যে পথে এসেছিল সেই পথে ফিরে গিয়েই আবার জিঙ্ক সালফাইডের পর্দাকে আঘাত করছে, ফলে সোনার পাতের বাঁ দিকে স্ফুলিঙ্গ উৎপন্ন হচ্ছে। তাহলে এই পরীক্ষায় যা পর্যবেক্ষণ তার মাধ্যমে মোটামুটি 3 রকমের আলফা কণার গতিপথ পাওয়া যাচ্ছে। কিছু আলফা কণা হচ্ছে একদম সোজাসুজি চলে যায়, কিছু আলফা কণা সামান্য কোণে বিক্ষেপিত হয় এবং কিছু আলফা কণা, সেটার সংখ্যা খুব কম, কিছু আলফা কণা যে পথে গিয়েছিল সেই পথেই আবার ফিরে আসে।
তো এই 3 ধরনের আলফা কণার গতিপথ থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু সিদ্ধান্ত নেন। প্রথম যে সিদ্ধান্ত, সেখানে তিনি মনে করেন যেহেতু অধিকাংশ আলফা কণা কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে সোজাসুজি বেরিয়ে আসে, তার মানে হচ্ছে এরা কোথাও কোনো ধাক্কা খায় না, তার মানে হলো পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। সেকেন্ড যে সিদ্ধান্ত তিনি নেন, কিছু অল্প সংখ্যক আলফা কণা সামান্য কোণে বিক্ষেপিত হয়। তার মানে কি, আলফা কণা তোমরা জানো পজিটিভ তড়িৎগ্রস্ত, তাহলে বিক্ষেপটা কেন ঘটছে? নিশ্চয়ই পরমাণুর ভেতরে কোনো ধনাত্মক আধান রয়েছে এবং তার কাছ দিয়ে যাওয়ার সময় পরস্পরের বিকর্ষণে এই বিক্ষেপণ ঘটছে এবং অল্প সংখ্যক কিছু আলফা কণা সোজাসুজি না গিয়ে সামান্য কোণে বিক্ষেপিত হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড সিদ্ধান্ত। থার্ড যে সিদ্ধান্তে তিনি আসেন সেটা হলো, যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত একটা ভারী কণা এবং তিনি দেখেন যে খুব অল্প সংখ্যক কিছু আলফা কণা যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসছে, তাহলে এই ফিরে আসাটা কেন ঘটছে? কোনো গতিশীল ভারী আধানযুক্ত কণাকে ফেরাতে পারে অপর কোনো ভারী ধনাত্মক আধানগ্রস্ত কণা। তাহলে যে আলফা কণাগুলো ফিরে আসছে সেই সংখ্যাটা যেহেতু খুবই কম, এর থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে পরমাণুর সমগ্র ধনাত্মক আধান এবং ভর অতি ক্ষুদ্র এক স্থানে কেন্দ্রীভূত হয়ে আছে এবং পরবর্তীকালে তিনি এই অংশের নাম দেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। তো এই যে অবজারভেশনগুলো থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন, তার মাধ্যমে তিনি মনে মনে পরমাণু সম্পর্কে একটা ছবি কল্পনা করেন। সেই ছবিটা হচ্ছে অনেকটা এরকম, যে আলফা কণাগুলো দেখছো সোজা অ্যারো রয়েছে, তার মানে ওরা সোজাসুজি বেরিয়ে যাচ্ছে কোথাও ধাক্কা না খেয়ে, এবং সেই সংখ্যাটা অনেক বেশি, তার মানে হচ্ছে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। কিছু আলফা কণার অ্যারো দেখো সামান্য কোণে বিক্ষেপিত হয়ে বেরিয়েছে, তার মানে হচ্ছে কোনো ধনাত্মক চার্জে বিকর্ষণ হয়ে এরা বিক্ষেপিত হয়েছে এবং সোজাসুজি বেরিয়ে না গিয়ে সামান্য কোণ করে এরা বেরিয়েছে। খুব অল্প সংখ্যক আলফা কণার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এরা যে পথে গিয়েছিল সে পথেই ফিরে আসে। তার মানে খেয়াল করে দেখো, কিছু অ্যারো ইউ টার্ন করা আছে, তার মানে যেভাবে এরা গেছিল সেই পথেই এরা ফিরে আসে। এটা কেন ঘটে? যেহেতু একটা ভারী ধনাত্মক আধানগ্রস্ত কণায় এরা ধাক্কা খায় এবং সেই অংশটা কোনটা, সেটাই হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। ভারী হয় মানে সমগ্র ভরটা সেখানেই কেন্দ্রীভূত থাকে এবং এটা ধনাত্মক আধান বিশিষ্ট হয়, নিউক্লিয়াস বা কেন্দ্রক, এবং এই অংশে বিকর্ষিত হয়েই এরা ইউ টার্ন করে ফিরে আসে। এ তো গেল নিউক্লিয়াসের কথা। নিউক্লিয়াসের বাইরেও কিছু ফাঁকা স্থান আছে এবং সেখানে থাকে ইলেকট্রন। বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে ফাঁকা স্থানে অবস্থান করে এবং আলফা কণা যখন সেই ফাঁকা স্থানের মধ্যে দিয়ে যায়, ইলেকট্রন যেহেতু জানো মাইনাস আর আলফা হচ্ছে প্লাস, তাহলে দুটোর বিপরীত চার্জ বলে পরস্পরের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় এবং বাস্তবে ইলেকট্রন আলফা কণাকে আকৃষ্ট করে। কিন্তু যেটা হয়, আলফা কণার ভর ইলেকট্রনের থেকে অনেক বেশি, সেই কারণে আলফা কণার গতিপথকে কিন্তু ইলেকট্রন প্রভাবিত করতে পারে না। আলফা কণা যেরকম সোজা যাচ্ছিল সেরকমই সোজা বেরিয়ে যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষা থেকে তিনি যা যা দেখেন তার উপর বেস করে মনে মনে এরকম একটা ছবি তিনি কল্পনা করেন এবং এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত থেকে রাদারফোর্ড পরমাণুর যে নিউক্লিয় মডেল দেন তার নামই রাদারফোর্ডের পারমাণবিক মডেল বা রাদারফোর্ডের নিউক্লিয় মডেল। মডেলটা কেমন? মডেলটার ছবি অনেকটা এরকম।
সেখানে দেখানো হয় যে পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহিস্থ অংশ, যেখানে ইলেকট্রনরা থাকে। পরমাণুর সমগ্র ভর পরমাণুর আয়তনের তুলনায় খুব ক্ষুদ্র স্থানে কেন্দ্রীভূত থাকে এবং যার নামকরণ তিনি করেন নিউক্লিয়াস বা কেন্দ্রক, আকারে গোলাকার হয়। নেক্সট হচ্ছে একটা প্রোটন যে পরিমাণ তড়িৎ, ধনাত্মক তড়িৎ বহন করে, একটা ইলেকট্রন কিন্তু ঠিক সেই পরিমাণই ঋণাত্মক তড়িৎ বহন করে। এবং ইলেকট্রন আর প্রোটন সমান সংখ্যায় থাকে বলে এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জগুলো নালিফাই হয়ে যায়, যেই কারণে পরমাণু হয় নিস্তড়িত। নিউক্লিয়াস বহিস্থ অংশে ইলেকট্রনের কথায় আসি। নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তারা বিভিন্ন বৃত্তাকার পথে আবর্তন করে এবং প্রত্যেকটা ইলেকট্রন এই যে বৃত্তাকার পথে আবর্তন করছে, যে কোনো একটা ইলেকট্রনকে তোমরা যদি কনসিডার করো, তাহলে ইলেকট্রনের ওপর দুটো বল কিন্তু ক্রিয়া করে আবর্তন করার সময়। সেই দুটো বল হচ্ছে, ছবিতে দেখো, একটা হচ্ছে স্থিরতাড়িতিক আকর্ষণ বল, একটা হচ্ছে কেন্দ্রাতিক বল। নিউক্লিয়াসের যে ধনাত্মক প্রোটন রয়েছে তার চারদিকে যখন ইলেকট্রন আবর্তন করছে, যেহেতু ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হওয়া স্বাভাবিক এবং সেই কারণেই এই স্থির তাড়িতিক আকর্ষণ বলটা উৎপন্ন হয়, যেটা চেষ্টা করে ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টেনে আনার। অন্যদিকে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তীব্র বেগে আবর্তন করছে, তখন সেই তীব্র বেগে আবর্তনের জন্য আরেকটা বল তৈরি হয় যার নাম হচ্ছে কেন্দ্রাতিক বল। এবং কেন্দ্রাতিক বল সবসময় ক্রিয়া করে বাইরের দিকে, মানে সবসময় চেষ্টা করে ইলেকট্রনকে কেন্দ্রক থেকে দূরে সরাতে। মজার ব্যাপার হচ্ছে এই যে দুই ধরনের বল, এই দুটো বলের মান হচ্ছে সমান কিন্তু বিপরীত, যে কারণে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের দিকে সরে আসে না বা নিউক্লিয়াস থেকে দূরে চলে যায় না, যে যার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। এবং এই ঘটনা কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রেই ঘটে, যে কারণে নিউক্লিয়াসের বাইরে যত ইলেকট্রন আছে তারা যে যার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। তো এই হচ্ছে রাদারফোর্ডের যা পরমাণু মডেল, তিনি পরীক্ষার মাধ্যমে যা দেখেন এবং সেখান থেকে কী কী সিদ্ধান্তে আসেন সেগুলো আমরা আলোচনা করলাম। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সীমাবদ্ধতা মানে হচ্ছে ত্রুটি, কোন কোন বিষয়গুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি। এক নম্বর হচ্ছে রাদারফোর্ড যে ব্যাখ্যা দিয়েছেন সেখানে দেখা গেছে ইলেকট্রনের কক্ষপথের আকার শুধুমাত্র বৃত্তাকার, কিন্তু ইলেকট্রনের কিছু উপবৃত্তাকার কক্ষপথও থাকে। সেই উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু কোনো ধারণা তার মডেলে দিতে পারেননি। এটা হচ্ছে এক নম্বর ত্রুটি। সেকেন্ড, ইলেকট্রনের যে বিভিন্ন বৃত্তাকার পথ, তাদের যে ব্যাসার্ধ বা ইলেকট্রন কোন গতিবেগ নিয়ে কক্ষপথে আবর্তন করে বা সেই ইলেকট্রনের শক্তি বা কীরকম, সেই সম্পর্কেও কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ধারণা তার পরমাণু মডেলে দিতে পারেননি। থার্ড পয়েন্ট হচ্ছে পরমাণুর স্থায়িত্ব, যার ব্যাখ্যাও কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে নেই। এ সম্পর্কে একটু বলি। যখন কোনো গতিশীল কণা সেটা যদি চার্জ যুক্ত হয়, তড়িৎ গতিবিদ্যায় বলা হয় সেই চার্জযুক্ত গতিশীল কণা ঘোরার সময় অনবরত শক্তি বিকিরণ করতে থাকে। পরমাণু মডেলে কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, যেহেতু ইলেকট্রন একটা নেগেটিভ চার্জযুক্ত গতিশীল কণা, সেই কারণে ইলেকট্রনও কিন্তু আবর্তন করার সময় কন্টিনিউয়াস শক্তি নির্গমন করবে।
এবং এই শক্তি নির্গমন করতে থাকলে অনবরত ইলেকট্রনের শক্তি ক্রমশ কমতে থাকবে। যত শক্তি কমবে ইলেকট্রনের গতিবেগও কমবে এবং ইলেকট্রন তত নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকবে। আলটিমেটলি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে না থেকে ক্রমবর্ধমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসতে থাকবে এবং এমন একটা সময় আসবে যখন সেই ইলেকট্রন এসে নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব আর থাকবে না। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু তার পরমাণু মডেলে এই যে পরমাণুর যে স্থায়িত্ব সেই সম্পর্কেও কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাহলে আমরা 3খানা ত্রুটি পড়লাম রাদারফোর্ডের পরমাণু মডেলের। নাম্বার 4 যে ত্রুটি সেটা হচ্ছে পরমাণুর বর্ণালীর ব্যাখ্যাও বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেননি। সেটা কীরকম? যখন একটা ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারদিকে, কন্টিনিউয়াস শক্তি বিকিরণ করছে, তার মানে পরমাণু থেকে যে বর্ণালীটা পাওয়ার কথা সেটা পাওয়ার কথা হচ্ছে নিরবিচ্ছিন্ন একটা বর্ণালী। কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে পরমাণু থেকে যে বর্ণালীটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী। তাহলে পরমাণুর বর্ণালীর ব্যাখ্যাও কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। পাওয়ার কথা নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু বাস্তবে আমরা পাই বিচ্ছিন্ন বর্ণালী। এর কোনো ব্যাখ্যা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেননি। তাহলে এগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা, যার ব্যাখ্যা তিনি তার তত্ত্বে দেননি। এই যে বর্ণালী সম্পর্কে বললাম, বর্ণালী নিয়ে আর একটু বিস্তারিত তাহলে জানা যাক। যখন কোনো সাদা আলো বা তড়িৎ চুম্বকীয় বিকিরণকে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করা হয় তখন সেই আলো বা বিকিরণ বিভিন্ন রঙে ভেঙে যায় এবং প্রত্যেকটা রঙের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যগুলো আলাদা হয়, তো সেই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি পৃথক হয়ে একটা পটির সৃষ্টি করে। একেই আমরা বলছি বর্ণালী। যদি কোনো উত্তপ্ত বস্তু থেকে আলোকরশ্মি নির্গত হয় এবং তাকে যদি আমরা প্রিজমের ওপরে ফেলি তাহলে আমরা যে বর্ণালীটা পাই তাকে আমরা বলছি নিঃসরণ বর্ণালী। যেরকম সূর্য উত্তপ্ত কন্ডিশনে থাকে, কাজেই সূর্য থেকে আগত রশ্মিকে যদি প্রিজমের ওপর ফেলা হয় আমরা নিঃসরণ বর্ণালী পাই। একইভাবে ইলেকট্রিক বাল্ব যখন জ্বলছে তখন যে আলোটা বেরোয় সেই আলোকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে চালনা করি তাহলেও আমরা যে বর্ণালী পাবো তাকে বলবো নিঃসরণ বর্ণালী। এবং ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে হোয়াইট লাইট, সাদা আলো প্রিজমের ওপর পড়লে সেটা ভেঙে গিয়ে 7টা রঙে ভেঙে যায় এবং একটা পটির সৃষ্টি করে, যাকে আমরা বলছি বর্ণালী। তো এই নিঃসরণ বর্ণালী 2 প্রকারের হয়। একটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর একটা হচ্ছে রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম। দুটোর ছবি নিচে আলাদা করে দেখানো হয়েছে। নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রামের ছবিতে দেখো, এই ধরনের বর্ণালীতে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাওয়া যায়। দেখতে পাচ্ছ সবকটা রঙই অবিচ্ছিন্নভাবে রয়েছে, সেই জন্য একে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর পাশের যে ছবিটা রেখা বর্ণালীর ছবি রয়েছে সেখানে দেখো সেই নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই সব রং কিন্তু আমরা পাই না, শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে কিছু বর্ণালী পাওয়া যায় এবং দুটো বর্ণালীর মধ্যে যে মধ্যবর্তী স্থান সেটা কিন্তু অন্ধকার থাকে। এই ধরনের বর্ণালীকে আমরা বলছি রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম। কোনো মৌলের পরমাণুকে যদি উত্তপ্ত করা হয় তখন সেটা গ্যাসীয় অবস্থায় পৌঁছায় এবং পরমাণুটা এক্সাইটেড হয়। তখন সেই গ্যাসীয় পরমাণু থেকে যে আলোক রশ্মির বিকিরণ হয় তার মাধ্যমে আমরা রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম পেয়ে থাকি। তো কিছু পরমাণুর
লাইন স্পেকট্রামের ছবি তোমাদের দেখাই। প্রথম হচ্ছে দেখো সোডিয়াম। সোডিয়ামকে যদি উত্তপ্ত করা হয়, সোডিয়াম পরমাণু এক্সাইটেড স্টেটে পৌঁছায় এবং সেখান থেকে তখন যে আলোকরশ্মির বিকিরণ হয় তাকে যদি প্রিজমের ওপর ফেলা হয় তখন আমরা এই ধরনের স্পেকট্রাম পাই। এবং সোডিয়াম বাষ্পের বর্ণালীতে দুটো মাত্র হলুদ বর্ণের রেখা বর্ণালী আমরা পেয়ে থাকি। সেকেন্ড যে ছবিটা সেটা হচ্ছে পটাশিয়ামের। পটাশিয়ামকে যদি একইভাবে উত্তপ্ত করে পটাশিয়াম বাষ্প তৈরি করা হয় তখন যে আলোকরশ্মিটা বিকিরণ করে সেটাকে যদি প্রিজমে আমরা ফেলি তাহলে আমরা পটাশিয়ামের লাইন স্পেকট্রাম পাবো। সেখানে দেখা যায় যে দুটো লাল আর একটা বেগুনি, এই তিনটে লাইন স্পেকট্রাম আমরা পাই পটাশিয়ামের বাষ্পে। নেক্সট যে ছবিটা সেটা হচ্ছে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম। হাইড্রোজেনকে যখন একটা হাইড্রোজেন পরমাণুকে যখন এক্সাইটেড স্টেটে উদ্দীপিত করা হচ্ছে তখন সে শক্তি বিকিরণ করছে এবং সেই আলোক শক্তিকে যখন আমরা প্রিজমে ফেলছি তখন সেটা ভিন্ন ভিন্ন দূরত্বে বিচ্ছিন্নভাবে কতগুলো রেখা উৎপন্ন করে, সেটাই হচ্ছে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম। এখন এই হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রাম সেখানে কিছু লাইন স্পেকট্রাম আমরা খালি চোখেই দেখতে পাই আর কিছু লাইন স্পেকট্রাম উৎপন্ন হয় ঠিকই কিন্তু আমরা সেগুলোকে খালি চোখে দেখতে পাই না। বিজ্ঞানী বামার সর্বপ্রথম হাইড্রোজেনের যে রেখা বর্ণালী তার দৃশ্যমান অংশটুকু আবিষ্কার করেন যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই এবং বামার তার বর্ণালীতে 4টে রেখা বর্ণালীর সন্ধান পান। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীলাভ সবুজ, একটা হচ্ছে নীল এবং 4 নম্বরটা হচ্ছে বেগুনি। এই 4টে লাইন স্পেকট্রাম বিজ্ঞানী বামার আবিষ্কার করেন এবং এগুলোর তিনি নামকরণও করেন। লালটা হচ্ছে এইচ আলফা, নীলাভ সবুজ হচ্ছে এইচ বিটা, নীল হচ্ছে এইচ গামা আর বেগুনি হচ্ছে এইচ ডেল্টা। তো এই 4টে নামে তিনি অভিহিত করেন এবং বামার আবিষ্কৃত এই যে দৃশ্যমান রেখা বর্ণালী একে আমরা বামার সারি হিসেবে চিনি। পরবর্তীকালে বামারের পরে পরে আরও 5 জন বিজ্ঞানী তাদের শক্তিশালী যন্ত্রের মাধ্যমে হাইড্রোজেনের সমগ্র যে রেখা বর্ণালী সেটা আবিষ্কার করেন এবং সেই রেখা বর্ণালীতে দেখা যায় যে কিছু অদৃশ্য বর্ণালীও উৎপন্ন হচ্ছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, আমাদের দৃষ্টিগোচর হয় না। যেটা দৃষ্টিগোচর হয় যে পার্টটা সেটা বিজ্ঞানী বামার অলরেডি আবিষ্কার করেছিলেন, যেটাকে আমরা বলছি বামার সিরিজ, যার মধ্যে 4টে লাইন স্পেকট্রাম আমরা পেয়েছি, একটা লাল, নীলাভ সবুজ, নীল আর বেগুনি। কিন্তু এই বামার সিরিজ ছাড়াও ছবিতে যেরকম দেখতে পাচ্ছ বামার সিরিজের ডান দিকে এবং বাঁ দিকে আরও কতগুলো সিরিজ রয়েছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না এবং যে 5 জন বিজ্ঞানী এই সিরিজগুলো আবিষ্কার করেন তাদের নামানুসারে এদের নামকরণ করা হয়। যেরকম ছবিতে দেখো বামার সিরিজের ডান দিকে আল্ট্রাভায়োলেট রিজিয়নে মানে অতি বেগুনি রশ্মির যে রিজিয়ন সেখানে লিম্যান সিরিজ রয়েছে, বিজ্ঞানী লিম্যান এটাকে আবিষ্কার করেন। এটাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, রং হয় অতি বেগুনি। সেরকমই বামার সিরিজের বাঁ দিকে দেখো আরও 3টে সিরিজ রয়েছে, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ এবং ফুন্ট সিরিজ। এরাও কিন্তু খালি চোখে আমাদের দৃষ্টিগোচর হয় না। একমাত্র বামার সিরিজ যেটা ভিজিবল রিজিয়নে রয়েছে তার মধ্যেই যে 4টে লাইন স্পেকট্রাম আমরা খালি চোখে খুঁজে পাই। এই যে হাইড্রোজেনের টোটাল লাইন স্পেকট্রাম এটা নিয়ে পরে আমরা আরও পড়ব। আপাতত এই 5টা সিরিজের কথা তোমরা জেনে রাখো এবং যে 5 জন বিজ্ঞানী আবিষ্কার করেন তাদের নামানুসারেই এদেরকে নামকরণ করা হয়। নেক্সট যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক, ইংলিশে বলা হয় অ্যাটমিক নাম্বার।
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, ইংলিশে বলা হয় অ্যাটমিক নাম্বার, এবং তাকে আমরা ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করি। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে সঙ্গে নিউট্রনও থাকে। প্রোটন আর নিউট্রনের মিলিত যে মোট সংখ্যা তাকে আমরা বলছি ভর সংখ্যা বা মাস নাম্বার। ভর সংখ্যাকে কিন্তু ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ভর সংখ্যা সমান আমরা লিখতে পারি প্রোটন প্লাস নিউট্রন। আবার প্রোটনকে কিন্তু আমরা জেড দিয়ে প্রকাশ করতে পারি, কারণ প্রোটন সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা লিখতে পারি কি, নাম্বার অফ নিউট্রনস প্লাস নাম্বার অফ প্রোটনস ইকুয়াল টু মাস নাম্বার। নাম্বার অফ নিউট্রনসকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখছি, প্রোটনসকে আমরা লিখছি জেড দিয়ে, যেহেতু পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারছি ভর সংখ্যা বা ক্যাপিটাল এ। তাহলে এ আর জেডের মধ্যে সম্পর্ক কি, জেডের সঙ্গে যদি নিউট্রন বা এনকে প্লাস করা হয় তাহলে ভর সংখ্যা পাওয়া যায়। পাশে যে ছবিটা দেখানো হয়েছে এক্স, এক্স হচ্ছে যে কোনো মৌলের পরমাণুকে যদি আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এক্সের তলায় যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে জেড। জেডের মাধ্যমে আমরা সেই নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে সেটা বুঝতে পারি। আর মাথায় যে সংখ্যাটা লেখা হয় সেটা হচ্ছে ভর সংখ্যা মানে এ, তার মাধ্যমে আমরা বুঝতে পারি টোটাল প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। তাহলে যখনই কোনো এরকম কোনো নোটেশনের মাধ্যমে কোনো মৌলকে আমরা প্রকাশ করি তার নিচের সংখ্যাটা দিয়ে আমরা প্রোটন সংখ্যা বুঝতে পারবো, আর ওপরের সংখ্যাটা দিয়ে প্রোটন প্লাস নিউট্রন টোটাল যে সংখ্যা মানে ভর সংখ্যা সেটা আমরা জানতে পারবো। লাস্ট টপিক আজকের সেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কাকে বলে। বিভিন্ন পরমাণু যাদের ক্ষেত্রে দেখবে পারমাণবিক সংখ্যা একই মানে প্রোটন সংখ্যাটা একই, কিন্তু তাদের ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে তারা হয়ে যাবে পরস্পরের আইসোটোপ। যেরকম এক্সাম্পলে দেখো ক্লোরিন, ক্লোরিন 1735 আর ক্লোরিন 1737, দুটোর ক্ষেত্রেই খেয়াল করো নিচের যে প্রোটন সংখ্যা সেটা সেম, মাথার যে ভর সংখ্যা সেটা কিন্তু আলাদা, তাহলে এরা হয়ে যাচ্ছে পরস্পরের আইসোটোপ। আইসোটোন এমন যদি হয় যে দুটো পরমাণুর নিউট্রন সংখ্যাটা এক কিন্তু প্রোটন সংখ্যাও আলাদা এবং ভর সংখ্যাও আলাদা, তাহলে সেক্ষেত্রে তারা হয়ে যাবে পরস্পরের আইসোটোন। পাশের যে এক্সাম্পল রয়েছে O816, N715, C614, এদের ক্ষেত্রে খেয়াল করো নিচের প্রোটন সংখ্যাটাও ম্যাচ করছে না, ওপরের ভর সংখ্যাটাও ম্যাচ করছে না, কিন্তু যদি ওপরেরটার থেকে নিচেরটা মাইনাস করো তাহলে প্রত্যেক ক্ষেত্রে নিউট্রন সংখ্যা দেখবে 8 বেরোচ্ছে। তার মানে তিনটে পরমাণুর ক্ষেত্রেই নিউট্রন সংখ্যাটা একই, সুতরাং এরা হয়ে যাচ্ছে পরস্পরের আইসোটোন। নেক্সট হচ্ছে আইসোবার। যদি এরকম হয় যে বিভিন্ন পরমাণু তাদের ভর সংখ্যাটা একই কিন্তু নিচের যে সংখ্যাটা মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যাই বলো না কেন সেটা আলাদা, তাহলে হয়ে যাচ্ছে তারা পরস্পরের আইসোবার। যেরকম ছবিতে দেখতে পাচ্ছ আর্গন 1840, পটাশিয়াম 1940, ক্যালসিয়াম 2040, ওপরের সবকটা ডিজিট কিন্তু সেম মানে ভর সংখ্যাটা একই, কিন্তু নিচের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা কিন্তু ভ্যারি করছে। তাহলে এরকম যদি হয় এরা হয়ে যাচ্ছে পরস্পরের আইসোবার। মনে রাখবে আইসোটোপ যেহেতু একই মৌলের পরমাণু সেই কারণে কিন্তু এদের রাসায়নিক ধর্মও একই হয়, হয়তো কিছু ভৌত ধর্ম
আলাদা থাকতে পারে। কিন্তু আইসোটোন এবং আইসোবারের ক্ষেত্রে খেয়াল করো, এরা যেহেতু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু, সেই কারণে কিন্তু এদের ভৌত আর রাসায়নিক ধর্ম সম্পূর্ণরূপে পৃথক হয়। তাহলে আজকে যে যে বিষয়গুলো পড়া হলো, কি কি পড়লাম? ফার্স্টে দেখলাম রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেখান থেকে তিনি কি পারমাণবিক মডেল দিয়েছেন সে সম্পর্কে জানলাম। আর সেই পারমাণবিক মডেলে কোন কোন জিনিসের ব্যাখ্যা তিনি দিতে পারেননি সেটা আজকে পড়া হলো। নেক্সট সেখান থেকে আমরা বর্ণালী নিয়ে একটু জানলাম এবং বিভিন্ন মৌলের পরমাণুতে কি কি ধরনের লাইন স্পেকট্রাম পাওয়া যায়। সোডিয়ামের ক্ষেত্রে 2টো, পটাশিয়ামে 3টে, হাইড্রোজেনে 4টে, বেশ কিছু লাইন স্পেকট্রাম নিয়ে আমরা দেখলাম। তারপরে আমরা পড়লাম ভর সংখ্যা, অ্যাটমিক নাম্বার, এগুলোর মধ্যে রিলেশন কি। আর তারপরে আমরা জানলাম আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার কাকে বলা হচ্ছে, তাদের এক্সাম্পল কি, প্রপার্টিজই বা কী। এটুকু পোর্শন আজকে পড়া হলো। আজকে তাহলে এই অবধি রইল, এরপর দিন থেকে আবার এরপর থেকে হবে।